নারী ফুটবলের অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখলেন জুনিয়ররাও। অনূর্ধ্ব-17 সাব চ্যাম্পিয়নশিপের নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করলেন ভুটানের বিপক্ষে 3-1 গোলের বিশাল ব্যবধানে। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে 3-1 গোলে খুব ভালোভাবেই পরাজিত করেছে বাঘিনীরা। সিনিয়র টিমটা ইতিমধ্যেই সাব চ্যাম্পিয়ন এশিয়ান কাপেও খেলার জন্য তারা কোয়ালিফাইড। আফিদা খন্দকারের নেতৃত্বে তারা খুব দারুণ সময় পার করছে নিজেদের ফুটবল ক্যারিয়ারে। হতাশ করেনি অনূর্ধ্ব-20 দলটিও, তারাও কিন্তু ইতিমধ্যেই সাব চ্যাম্পিয়ন এবং এশিয়ান কাপের জন্যও কোয়ালিফাইড। এই দুইটা টিমেরই এশিয়ান কাপে কোয়ালিফাই করা প্রমাণ করে বাংলাদেশ নারী ফুটবলের যে অগ্রযাত্রা সেটা কতটা সুন্দরভাবে চলছে। তবে এখানেও কিন্তু ছোট্ট একটি রেকর্ডও রয়েছে। আফিদা খন্দকার তিনি কিন্তু এই দুইটা টিমকেই নেতৃত্ব দিয়েছেন এবং দুইটা টিমকেই তিনি সাব চ্যাম্পিয়ন করে এবং কোয়ালিফাই করে এশিয়ান কাপের জন্য। অনূর্ধ্ব-17 জুনিয়র দলটাও যেন তাদের দেখানো পথেই চলছে এখন পর্যন্ত। প্রথম ম্যাচে জয় নিয়ে ফিরলেও ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু 2-0 গোলে তারা পরাজিত হয়েছে। তবে যেহেতু টুর্নামেন্টে এখনো লম্বা সময় পথ পাড়ি দেওয়া বাকি, তাদের কিন্তু এখনো সম্ভাবনা হারায়নি মোটেও। এই জুনিয়র দলটার সবচেয়ে দারুণ দিকটা হচ্ছে দুই দিক থেকেই কিন্তু তারা উইংয়ে দারুণ বল সাপ্লাই দিতে পারে, যেটা কিন্তু আমরা ভুটানের বিপক্ষে দেখেছি খেলার মধ্যে। তবে কিছুটা মিস্টেক করলেও পাসিংটাও কিন্তু খুব একটা মোটামুটি খারাপ না, যেহেতু তারা অনূর্ধ্ব-17 দল এখন পর্যন্ত। জুনিয়র তাদের পাসিংয়ে কিছুটা সমস্যা থাকতেই পারে। সিনিয়রদের মতো এদেরকে নিয়েও কিন্তু প্রত্যাশার কমতি নেই মোটেও, যদিও বড় টুর্নামেন্টে খেলার জন্য এখনো তাদেরকে লম্বা পথ পাড়ি দিতে হবে এবং এশিয়ান কাপের মঞ্চটা যেহেতু অনেক বড়, তাদেরকে কিন্তু আরো অনেক উন্নতি করতে হবে সেই পর্যায়ে নিজেদেরকে নিয়ে যাওয়ার জন্য। তবে তারা এখন পর্যন্ত নিজেদেরকে প্রমাণ করছে ভুটানের বিপক্ষের পারফরমেন্সে, আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি। ভুটানের বিপক্ষে দারুণ কিছু চান্সও ক্রিয়েট হয়েছে, কিন্তু সেগুলো গোলে কনভার্ট হয়নি। কনভার্ট হলে হয়তো গোল ব্যবধানটা আরো অনেক বেশি বেড়ে যেত। সেক্ষেত্রে যেহেতু এই টুর্নামেন্টটা রাউন্ড রবিন লিগের খেলা, প্রত্যেকটা দলই কিন্তু নিজেদের মধ্যে 2টি ম্যাচ খেলবে এবং লাস্টে গিয়ে কিন্তু পয়েন্ট টেবিলে সেই প্রভাবটা পড়বে। এক্ষেত্রে কিন্তু প্রথম ম্যাচগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা প্রথম ম্যাচে যদি আমরা পয়েন্ট টেবিলে এগিয়ে থাকতে পারি, গোল ব্যবধানে এগিয়ে থাকতে পারি, দ্বিতীয় ম্যাচগুলোতে গিয়ে কিন্তু চাপটা কম থাকবে। তবে যেই ম্যাচটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল এবং এই ম্যাচটাই কিন্তু টুর্নামেন্টের যে ব্যবধান সেটা গড়ে দিবে ভারতের বিপক্ষের যেই ম্যাচটা, কেননা এই টুর্নামেন্টে সবচেয়ে হট ফেভারিট হচ্ছে ভারত দলটা এবং তাদের বিপক্ষে প্রথম ম্যাচে জয় নিয়ে এগিয়ে থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেটা অনূর্ধ্ব-17 দলের মেয়েরা পারেনি। 2-0 গোলের ব্যবধানে তারা কিন্তু ভারতের বিপক্ষে হেরেছে ইতিমধ্যেই। তবে লম্বা সময় পাড়ি দিতে হবে, লম্বা একটা টুর্নামেন্ট, সেক্ষেত্রে এখনও কিন্তু ছিটকে যায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। ভারতের বিপক্ষে কিন্তু আরও একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা যদি বাংলাদেশ বড় ব্যবধানে জয়লাভ করে এবং 2-0 গোলের যে ব্যবধানটা সেটা যদি লেভেলে নিয়ে আসতে পারে, অন্য দলগুলোর সাথে জয় নিয়ে এগিয়ে থাকতে পারে, পুরো টুর্নামেন্টটা কিন্তু দারুণভাবে পার করতে পারবে বাংলাদেশ দল। যেহেতু বাংলাদেশ এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে, একটিতে জয় রয়েছে 3-1 গোলের ব্যবধানে এবং ভারতের বিপক্ষে 2-0 গোলের ব্যবধানে, গোল ব্যবধানে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত সমান রয়েছে। সেক্ষেত্রে নেপালের বিপক্ষে আজকের ম্যাচে কেমন পারফরমেন্স করে এবং টুর্নামেন্টের যেই পয়েন্ট টেবিল সেখানে কতটা এগিয়ে রাখতে পারে নিজেদেরকে, সেটাই দেখার বিষয়। যদি বাকি ম্যাচগুলো নেপাল এবং ভুটানের বিপক্ষে বাংলাদেশ বড় ব্যবধান নিয়ে জয়লাভ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা সুযোগ রয়েছে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার। কেননা ভারতের বিপক্ষের যেই 2টা ম্যাচের একটা ম্যাচ কিন্তু তারা পরাজিত হয়েছে ইতিমধ্যেই, আরেকটা ম্যাচ যদি নিজেদেরকে বিজয়ী করতে পারে ভারতের বিপক্ষে, তাহলেই কিন্তু এই টুর্নামেন্টের যেই মেইন পয়েন্টটা বড় ব্যবধান সেটা কিন্তু বাংলাদেশ কমিয়ে নিয়ে আসতে পারবে। আপনার কি মনে হয় বাংলাদেশ নারী অনূর্ধ্ব-17 দলটা কি তাদের সিনিয়রদের যেই অগ্রযাত্রা জয়ের সেটা কি ধরে রাখতে পারবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।